13 নম্বরে আমাদেরকে বলছে যে কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত। 12তম পদ যদি 77 হয় এর প্রথম 23টি পদের সমষ্টি কত। 12তম পদ আমরা জানি একটা সমান্তর ধারার প্রথম পদ কি। 12তম যাওয়ার আগে আমি প্রথম থেকে আসি। আমরা জানি কোনো সমান্তর ধারার প্রথম পদ এ না, প্রথম পদ হচ্ছে এ। আর সাধারণ অন্তর কি হবে? সাধারণ অন্তর ডি। আমরা জানি কোনো সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। যদি এমন হয় তাহলে আমি কি জানি যে সুতরাং এনতম পদ, সুতরাং না এটাও তো, এবং আমরা জানি কি সমান্তর ধারার এনতম পদ কত হবে। দেখো তো, এনতম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং সমান্তর ধারার এনতম পদ আমার হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। কিন্তু আমার কোয়েশনের মধ্যে বলছে যে 12তম পদ হচ্ছে 77। এনতম পদ যদি আমার এটা হয় তাহলে আমি 12তম পদ কীভাবে বলতে পারি যে সুতরাং 12তম পদ ইকুয়াল টু এ প্লাস এন এর পরিবর্তে আমি এখানে 12 বসিয়ে দিব আর 1 বসিয়ে দিব ইন্টু ডি ইকুয়াল টু এ প্লাস 11 ডি। দেখো তো আমার এটা হয় কিনা। আমাদের এনতম পদ যদি হয় এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 12তম পদ কী হবে? এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, এটাই তো হবে। তার মানে এ প্লাস 11 ডি এটা হচ্ছে। আমার কোয়েশনের মধ্যে আরেকটু বলে দিছে 12তম পদ হবে 77, অর্থাৎ এই পদের মানটা হবে 77। তাহলে আমি কি বলতে পারি যে প্রশ্ন মতে আমাদের 12তম পদ হচ্ছে এ প্লাস 11 ডি, কিন্তু আমাদের কোয়েশনে বলা ছিল এটার মান 77। প্রশ্ন মতে দুইটা কি সমান হয়? দেখো তো দুইটা সমান হচ্ছে কিনা। এই দুইটা সমান হচ্ছে। তারপর আমাদের কোয়েশনে বলছে যে এর প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। এর প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 23টি পদের সমষ্টি যদি আমি নির্ণয় করতে চাই, আমরা সমষ্টি সূত্র কি জানি? আমরা এনতম পদের সমষ্টি সূত্র জানি এস এন ইকুয়াল টু এন বাই 2 এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা সমষ্টি সূত্র জানি না, কিন্তু আমাদেরকে তো এই অঙ্কে বলে দিছে যে 23তম পদের সমষ্টি কত, বা 23টি পদের সমষ্টি কত। সরি, ধারাটির 23টি পদের সমষ্টি কত। 23টি পদের সমষ্টি হলে এখানে এন এর পরিবর্তে হয়ে যাবে কত? 23 ইকুয়াল টু 23/2। এখানে তো দেখো এ এবং ডি এর মান তো আমাদের অজানা, তাহলে এটা এভাবে থাকবে 2a প্লাস এখানে হবে 23 মাইনাস 1 ইন্টু ডি। 23-এর কারণে এন এর মান 23, এই কারণে এখানেও 23, এখানেও 23। এটা কি হবে? 2a প্লাস দেখো তো 23 মাইনাস 1, এটা কি 22 হয় না? আর এই যে ডি, এটাই তো আমার আসে। তারপর যদি আমি কাজটা করি ইকুয়াল টু 23/2, এই দুইটা এই অংশ এবং এই অংশ থেকে আমি তো 2কে কমন নিতেই পারি। তাহলে 2 কমন নিলে আমার হয় এ প্লাস 11 ডি। আমার এটা আসতেছে। 2কে যদি আমি বাইরে নিয়ে আসি, হ্যাঁ বাইরে নিয়ে আসলে কি হয়? এই টু কাটা যাচ্ছে, কাটা গেলে 23 ইন্টু এ প্লাস 11 ডি হচ্ছে। তো এখানে দেখো তো আমরা এ প্লাস 11 ডি এর মান 77 পাচ্ছিলাম কি না। তাহলে এখানে জাস্ট আমি 77 বসিয়ে ফেলি। এ প্লাস 11 ডি এর মান 77 আমরা বসিয়ে ফেলি। এখন এটা আমি গুণ করি ক্যালকুলেটর যদি আমরা গুণ করি 23 ইন্টু 77, 1771, ঠিক আছে। এটা হবে আমার 1771, এটাই হচ্ছে তার সমষ্টি আনসার। দেখো এখানে আমাদেরকে বলছে যে যদি 12তম পদ এত হয় 77 হয়, তাহলে 23তম পদের সমষ্টি কত। আশা করি এই অঙ্কটা তোমাদের একদমই ক্লিয়ার। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা 14 দেখো, 14-এর মধ্যে বলছে একটা সমান্তর ধারার 16তম পদ -20 হলে, 16তম পদ যদি -20 হয়, তুমি এখানে 12-এর পরিবর্তে লিখবা কত? তুমি এখানে লিখবা যে 16। হ্যাঁ, যেহেতু আমাদেরকে এখানে বলছে যে 16তম পদ -20, এখানে যদি 16 হয় তাহলে তোমার এখানে কি হবে? তোমার এখানে হবে যে এটার পরিবর্তে হবে এ প্লাস 16 মাইনাস 1 মানে 15 ডি। এ প্লাস 15 ডি হবে। এটা ইকুয়াল টু কত হবে? তোমার বলে দিচ্ছে যে -20 এই মান অনুসারে তুমি এখন এই মান থেকে তুমি বাকি কাজ করবা, করলে আশা করি একদম মিলে যাবে, একদমই হুবহু সেম।
13 এবং 14 কিন্তু সেম, তো এই কারণে আমি আর 14 করছি না, আমি জাস্ট এই অংশটা তোমাদেরকে বলে দিলাম, তোমরা আশা করি এটা নিজে করতে পারবা। তাহলে পরবর্তী অঙ্কে আসো। এখানে দেখো 9 + 7 + 5 প্লাস নাম্বার 15 আমাদেরকে বলা হয়েছে যে এই ধারাটার এই যে ডট 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 এই ধারাটা চলতেছে, তো চলতে চলতে একসময় n-তম পদ পর্যন্ত আসবে। n-তম পদ পর্যন্ত আসার পর তার যে সমষ্টিটা হবে, আমাদেরকে এখানে বলে দিছে যে এই ধারাটার প্রথম n সংখ্যক পদের যোগফল মাইনাসের 144 হলে n এর মান নির্ণয় করো। তাহলে এই ধারাটার যদি প্রথম n সংখ্যক পদের যোগফল মাইনাসের 144 হয়, তাহলে আমাদেরকে n এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে কি বলছে যে n সংখ্যক পদের যোগফল এত হলে ইকুয়াল টু, এখানে সবগুলো পদের যোগফল হবে মাইনাসের 144। এখন মাইনাসের 144 পর্যন্ত আসতে হবে। তো আসতে হলে এখানে দেখো 9-এর পরে 7, 7-এর পরে 5, তারপর 3, তারপর 1, তারপর হচ্ছে 1 থেকে আরও 2 বাদ দিলে কত হচ্ছে আমাদের মাইনাসের 1, মাইনাসের 3, এভাবে কমতে কমতে একসময় কতটা পদ নিলে তার সবগুলোর যোগফল মাইনাসের 144 হবে। এখানে আমরা প্রথম পদ লিখে ফেলি। প্রথম পদ আমরা দেখতে পাচ্ছি এখানে a, প্রথম পদ a ইকুয়াল টু 9, সাধারণ অন্তর d ইকুয়াল টু কত 7 - 9 ইকুয়াল টু মাইনাসের 2। সাধারণ অন্তরটা এখানে ঋণাত্মক। ঋণাত্মক মানে কি? ঋণাত্মক মানে হচ্ছে এই ধারাটা যত সামনে অগ্রসর হচ্ছে তত তার মান কমতেছে, অর্থাৎ কমতে কমতে নেগেটিভ মানের মধ্যে চলে আসবে। যদি ধারাটা সাধারণ অন্তর এত হয় তাহলে n-তম পদ কত? আমরা জানি এই ধারাটার n-তম পদ হচ্ছে a + n-1 × d, কিন্তু আমাদেরকে এখানে বলছে যে n সংখ্যক পদের যোগফল মাইনাসের 144 হলে, n সংখ্যক পদের যোগফল কিন্তু বলছে। তাহলে আমরা সূত্র অনুসারে কি জানি যে n সংখ্যক পদের যোগফল হচ্ছে Sn ইকুয়াল টু n/2 2a + n-1 × d। তোমাদের অনেকের মধ্যে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা এখানে পদের সূত্র না নিয়ে সমষ্টি সূত্র কেন নিলাম। আমাদেরকে কিন্তু এখানে বলেই দিছে যে এই ধারাটার n-তম পদ পর্যন্ত সমষ্টির মান কিন্তু মাইনাসের 144। এই কারণে কিন্তু আমরা মূলত এই সমষ্টি সূত্রটা এখানে নিয়ে নিছি। তো সমষ্টি সূত্র যদি আমরা নিয়ে নেই, n সংখ্যক পদের সমষ্টি যদি 144 হয়, তার মানে কি আমরা এটা বলতে পারি না যে এই পদটা কত 144 হবে? এটা তো 144 হবে, তার মানে এই সম্পূর্ণ পদের মানটাই হবে আমাদের 144 মাইনাসের 144। তাহলে মাইনাসের 144 হলে এখানে এসএনটা আর থাকবে না। তো এটাকে আমরা প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে n-তম পদের সমষ্টির সূত্রটাই হচ্ছে 144 মাইনাসের। এখন আমার এখান থেকে কাজ করতে করতে আমার এই যে n, আমার n এর মানটা বের করে নিয়ে আসতে হবে। n এর মানটা বের করে নিয়ে আসতে হলে আমার এর মান দেওয়া আছে 9, সাধারণ অন্তর হচ্ছে মাইনাসের 2। তাহলে আমি এই মানগুলো এখানে বসাইলে দেখো n/2 2 × 9 প্লাস n-1, এই যে d এর মান কত মাইনাসের 2 ইকুয়াল টু মাইনাসের 144, বা n/2 9 × 18 মাইনাসের 2n মাইনাসে প্লাসের 2 ইকুয়াল টু মাইনাসের 144, বা n/2 20 - 2n ইকুয়াল টু মাইনাসের 144, বা n/2 20 আর 2n থেকে যদি আমি 2কে কমন নিয়ে ফেলি তাহলে এটা হচ্ছে আমার 10 মাইনাস শুধুমাত্র n, আর এখানে মাইনাসের 144। এই 2 কাটা হলে এখন আমার এটা কি হয় 10n, বা এটা আমার হচ্ছে এখানে 10n - n², 10n - n² ইকুয়াল টু মাইনাসের 144, বা মাইনাসের n² প্লাসের 10 প্লাস 144 ইকুয়াল টু 0। এতটুকু পর্যন্ত দেখো আমরা ক্যালকুলেশনটা করতে করতে এমন একটা রাশি পর্যন্ত চলে আসছি যেটার মধ্যে আমাদের ডাইরেক্টলি কোনো আনসার বের হয় নাই। তো এটা কি হচ্ছে, ডাইরেক্টলি আনসার বের না হয়ে কিন্তু এটা একটা উৎপাদক আকারে চলে যাচ্ছে। আমরা বীজগণিতের মধ্যে উৎপাদক পড়ছিলাম, ওইখানে উৎপাদকের নিয়ম অনুসারে এনকে যদি আমি এক্সের সাথে কল্পনা করি
এখানে 10 এর সাথে একটা n হবে। nকে যদি আমি x এর সাথে কল্পনা করি তাহলে আমার কি হচ্ছে x স্কোয়ার প্লাস 10x প্লাস 144 এটা হয়। তো আমি এই ঋণাত্মকটাকে পজিটিভ বানানোর জন্য আমি সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করি, তাহলে এটা আমার হচ্ছে n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল টু 0। এখন এটার আমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের মিডল টার্ম অনুসরণ করতে হবে। মিডল টার্ম অনুসরণ করতে হলে 144কে দুইটা সংখ্যায় বিভক্ত করতে হবে যেন তাদের যোগফল অথবা বিয়োগফল কত হয়, 10 হয়। তাহলে 144কে আমি কিভাবে বিভক্ত করতে পারি, 144 এখন আমার হিসাবটা করে দেখতে হবে যে কোন কোন সংখ্যাগুলো নিলে তাদের যোগফল বা বিয়োগফল 10 হচ্ছে। এখানে 3 × 9, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 18 আর 8। আমি যদি দেখো তো এই তিনটা সংখ্যা এবং এই তিনটা সংখ্যা থেকে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এটা হচ্ছে 3 দুগুণে 6, 3 6 18। আমি যদি 8 এবং 18কে নেই তাহলে তো আমার দুইটার বিয়োগফল 10 চলে আসতেছে। তাহলে n স্কোয়ার বড় সংখ্যাটা আগে লিখতে হবে, অর্থাৎ 18কে আগে লিখতে হবে, তারপর লিখতে হবে প্লাসের 8n। এখানে প্লাসের 8n কেন দিলাম, কারণ মাইনাসের 18 থেকে প্লাসের 8 দিলে তখন আনসারটা হবে মাইনাসের 10, মাইনাস 144 ইকুয়াল টু 0। প্রথম দুইটা সংখ্যা থেকে আমি nকে কমন নিতে পারি, n কমন নিলে n মাইনাস 18, আবার প্লাস এখান থেকে আমি যদি 8 কমন নিই n মাইনাস 18 ইকুয়াল টু 0, বা n মাইনাস 18 n প্লাস 8 ইকুয়াল টু 0, বা আচ্ছা এতটুকু পর্যন্ত এখানে থাক। এতটুকু পর্যন্ত যদি হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি যে n মাইনাস 18 n প্লাস 8 ইকুয়াল টু 0, দুইটা সংখ্যার গুণফল 0 হবে কখন, যদি হয়, আচ্ছা এখানে লিখি, যদি হয় n মাইনাস 18 ইকুয়াল টু 0 অথবা n প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে বা n ইকুয়াল টু প্লাসের 18 আর n ইকুয়াল টু মাইনাসের 8। এখন এখানে দেখো তো n এর মান আমার কয়টা আসছে, দুইটা আসছে, একটা হচ্ছে প্লাসের 18 আর একটা হচ্ছে মাইনাসের 8। এই প্লাসের 18টাই হবে গ্রহণযোগ্য মান, কারণ পদ সংখ্যা কখনো কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। কিভাবে হতে পারে না দেখো তো, এই ধারাটার মধ্যে এটা n এর মান কত, পদ সংখ্যা হচ্ছে 1 2 3 4, এভাবে তো পদ সংখ্যা বাড়তে থাকবে। বাড়তে থাকবে মানে কি, পজিটিভ হতে হবে, অথবা পদ সংখ্যা যদি সর্বনিম্ন তুমি নিতে চাও এটা 1 বা 0 তুমি নিতে পারো। 0 মানে কোনো পদই তো নেই, 1 মানে সর্বনিম্ন পদ। তার মানে তুমি n এর মান যত বর্ধিত করতেছো পদ সংখ্যা তত পজিটিভিটি বাড়তেছে। কিন্তু এখানে যেহেতু আমার n এর মান মাইনাসের 8 চলে আসলো, তার মানে পদ সংখ্যা তো কখনো ঋণাত্মক হতে পারবে না, অর্থাৎ এই মানটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ n এর মান হচ্ছে 18। দেখো, অর্থাৎ আমাদের n এর মান কত আসছে, 18 চলে আসছে। এবার আমি যদি 16 নাম্বারটা তোমাদেরকে বলি, তোমরা একটু খেয়াল করো যে 16 নাম্বারের মধ্যে বলছে যে 2 + 4 + 6 + 8 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। একদমই সেম এই অঙ্কটা, একদমই সেম এই অঙ্কটা, ক্যালকুলেশন সব কিছুই সেম, শুধুমাত্র তোমার এখানে তুমি সংখ্যাটা বসাবে কত, এখানে বলছে যে 2550, এখানে আসবে তোমার এই সংখ্যাটা 2550, আর ধারাটা হচ্ছে তোমার 2 + 4 + 6 + 8। এই ধারা অনুসারে এ হবে এটা, আর ডি হবে কত, 4 - 2 = 2। তখন তুমি বাকি সব কাজ একদম সেমভাবে করবা, করতে করতে তোমার শেষে আনসারের মধ্যে কিন্তু এমনই কিছু একটা রাশি আসবে। তো এমন যে রাশিটাই আসবে ওই রাশির মধ্যে তোমার একটা হবে পজিটিভ, একটা হবে নেগেটিভ। তো এটার মতো সেম কন্ডিশনে তুমি নেগেটিভটাকে বাদ দিয়ে ফেলবা, কারণ সে গ্রহণযোগ্য নয়, আর তুমি পজিটিভটাকে তার আনসার দিয়ে দিবে। তাহলে এই হচ্ছে আমাদের 15 এবং 16, যেহেতু দুইটা সেম এই কারণে আমি আর 16 করছি না, তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবা। তাহলে আমি পরবর্তী 17-এ চলে আসি। 17-এ দেখো, 17-এ আমাদেরকে বলছে যে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি n × n + 1 হয়, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি n × n + 1 হয়, তাহলে সেই ধারাটা আমাদেরকে নির্ণয় করতে হবে, সেই ধারাটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই ধারাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n সংখ্যক পদ যদি হয় একটা, পদ যদি হয় একটা, সেটা কি তার প্রথম পদ হচ্ছে না? তাহলে এখান থেকে কি আমি এটা বলতে পারি যে প্রথম পদের সমষ্টি, প্রথম, এই ধারাটার আমি কি বলতে পারি না যে প্রথম পদের সমষ্টি
যখন আমি প্রথম পদের সমষ্টি বলতেছি তখন n এর মানটা কী হয়ে যাচ্ছে আমার 1 হয়ে যাচ্ছে, কারণ n তো এখানে পদ সংখ্যা নির্দেশ করতেছে। যেহেতু আমি এখানে বললাম যে প্রথম পদের সমষ্টি, তার মানে প্রথম পদ হলে n এর মান হয়ে যাবে কত 1। এখানে যদি আমি n এর মান 1 বসাই, 1 × 1 + 1 = 2 চলে আসলো না? দেখো তো প্রথম পদের সমষ্টি হচ্ছে 2। আমি যদি এখানে লিখলাম, দেখো 2, আমি 2 লিখলাম, 2-র সামনে কি কোনো সংখ্যা আছে? সংখ্যা নেই, পিছনেও সংখ্যা এই মুহূর্তে নেই, কিন্তু একটু পর আসবে। তো আমি যদি প্রথম সংখ্যার সমষ্টি লিখি, প্রথম সংখ্যার সমষ্টি যা হবে প্রথম পদের সংখ্যাটা তো তাই তো হবে। অর্থাৎ আমি বলতে পারি এই সমষ্টি বিশিষ্ট একটা ধারার প্রথম পদ 2। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় পদে আসি। প্রথম পদের সমষ্টি হচ্ছে এটা। এখন যদি আমি বলি যে দ্বিতীয় পদের সমষ্টি আমার কী হবে? দেখো 2 × 2 + 2 এটা আসে না? 2 × 2 + 2 × 2 + 2 না, এটা 2 × 2 + 1। যদি 2 × 2 + 1 হয় তাহলে 2 × 1 = 3, 3 × 2 = 6। আমার দ্বিতীয় পদের সমষ্টি কত আসতেছে? 6 আসতেছে। অর্থাৎ দ্বিতীয় পদের সমষ্টি বা দুইটি পদের সমষ্টি হচ্ছে, এখানে দ্বিতীয়র থেকে সবচেয়ে বেটার হবে আমি যদি 2টি লিখি আর এটা যদি আমি 1টি লিখি, তাহলে আমি এটা 1টি লিখি যে 1টি, এটা হচ্ছে কি 2টি পদের সমষ্টি আমার হচ্ছে 6। 2টি পদের সমষ্টি যদি আমার 6 হয়, তার মানে আমি এখানে বলতে পারি এটার সাথে কিছু একটা যোগ করলে আমার আনসারটা 6 আসবে। আমি তো এটাই বলতে পারি 2টি পদের সমষ্টি যদি আমার 6 হয়, তার মানে প্রথমটার সাথে কিছু একটা যোগ করলে তার আনসারটা 6 আসবে। অর্থাৎ এটাকে আমি যদি এভাবে লিখি যে 6 - 2 = 4, আমার এখানে তো আনসারটা 4ই আসে, 4 আসতেছে। তার মানে আমার ধারাটা কি হলো? প্রথমে হচ্ছে 2, তারপর হচ্ছে কি 4, এতটুকু হলো। এবার আমি তৃতীয় পদে আসি, বা তিনটি আমি যদি এখানে লিখি যে 3টি পদের সমষ্টি, আমার n এর মান কত চলে আসবে? 3 × 3 + 1। এখানে কত হয়? 3 × 4, 3 × 4 = 12 হচ্ছে আমার 12। দেখো তো 3টা পদকে যদি আমি যোগ করি তাহলে তার আনসারটা আমার কত চলে আসলো? 12 চলে আসলো। এখন যদি আমি 12 থেকে তার আগের পদটাকে বিয়োগ করতে পারি, 12 থেকে যদি আমি তার আগের পদটাকে বিয়োগ করতে পারি, তাহলে তো আমার আনসারটা চলে আসবে। এখানে তো আমাকে এটাই বলছে যে কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি n × n + 1 হলে ধারাটি নির্ণয় করো। তাহলে ধারাটি নির্ণয় করতে হলে এখন দেখো এই দুইটা থেকে আমি যদি এই সমষ্টিকে বাদ দিতে পারি, তাহলে অবশিষ্টটাই তো হবে আমার তৃতীয় পদ। আমার 3টা পদ যোগ করলে হয় কত? দেখো এখানে 2 + 4, এটার সাথে আমার কোনো কিছু একটা যোগ করলে তখন তার আনসার হবে 12। তাহলে এটার সাথে আমার কত যোগ করলে আনসারটা 12 হয়? সেটার জন্য আমাদের কি করতে হবে? এই দুইটার যোগফলকে এটা থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ 12 - 6। আমি যদি 12 - 6 নিই তাহলে আমার তো 6ই অবশিষ্ট থাকে। দেখো তো, তার মানে আমার তৃতীয় পদকে এখানে 6 চলে আসলো না। তো আমি যদি এই ধারাটাকে এভাবে আরও বলি যে চতুর্থ, ঠিক আছে, আমি এখানে লিখি যে চতুর্থ পদের সমষ্টি আমার হবে 4 × 4 + 1। এটা হবে 4 × 5, 4 × 5 = 20। অর্থাৎ আমি যদি এখন এই তিনটার যোগফল থেকে আমি যদি 20 থেকে এই তিনটার যোগফলকে বাদ দিই, এই তিনটার যোগফল হচ্ছে 6 × 4 = 10, 10 × 2 = 12। আমি যদি 20 থেকে 12কে বাদ দিই তাহলে আমার 8 অবশিষ্ট থাকে। অর্থাৎ এটার পরবর্তী পদটা কত হচ্ছে? 8 হচ্ছে না? 8 হচ্ছে। এইভাবে যদি আমি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তাহলে এইভাবে আমি আরও অনেকগুলো পাচ্ছি না? অর্থাৎ এই ধারাটার রূপটা হচ্ছে 2 + 4 + 6 + 8 +... সে চলতে থাকবে। এইভাবে তুমি যদি 5, 6, 7, 8, 9, 10 অনেকগুলো পদ বের করো, এইভাবে সে ক্রমবর্ধমান আকারে বাড়তেই থাকবে। অর্থাৎ সে কী হবে? 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, এইভাবে সে অসীম পর্যন্ত বাড়তে থাকবে। তো এটাই হচ্ছে আমার এই সমষ্টি বিশিষ্ট কোনো একটা ধারার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এইভাবে একটা ধারা নির্ণয়। আচ্ছা, এটা গেল। তারপর আমরা 18-এ দেখি। 18-এ আমাদেরকে কি বলছে? 18-এ আমাদেরকে বলছে যে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n + 1, n × n + 1 হলে ধারাটির 10টি পদের সমষ্টি কত? একদম সেম আগের অঙ্কটার মতোই। এখানে দেখো আমাদেরকে সমষ্টি বলে দিছে যে কোনো ধারার প্রথম nতম পদের সমষ্টি হচ্ছে n × n + 1। এটা আমাকে প্রশ্নে বলে দিছে যে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n × n + 1। তাহলে এখন আমাকে বের করতে হবে এই ধারাটার 10টি পদের সমষ্টি কত। এখন আমাকে বলছে যে এই ধারাটার 10টি পদের সমষ্টি কত। এটাকে অনেক হিউজ পরিমাণ ডিটেলসেও করা যায়। তো আমি চাচ্ছি না যে এত বড় করে করার জন্য, কারণ আমরা শর্ট থাকতে আমরা বড় কেন করতে যাব। তো দেখো যেহেতু আমাদেরকে 10টি পদের সমষ্টি বলছে, তার মানে এখানে n এর মান 10 হয়ে যাবে।
10 10 হলে এখানে আমার কী হয় দেখো তো 10 + 1 অর্থাৎ 10 × 11 = 110। একদম সিম্পল আমার হয়ে গেল। আমার n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n × n + 1, তাহলে আমার 10টি পদের সমষ্টি হবে 10 × 10 + 1 10 × 11 = 110। একদম সিম্পল ক্যালকুলেশন। তারপর আমরা 19-এ দেখি তো কী বলছে। দেখো 19-এ আমাদেরকে কি বলছে, এখানে আমাদেরকে বলা হয়েছে যে একটা সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি যদি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি যদি 560 হয়, এর প্রথম 6 পদের সমষ্টি কত। তাহলে আমি আগে অঙ্কটাকে একটু ভাগ ভাগ করে আমি আগে উঠিয়ে নিই, তারপর তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি n-তম পদ কত। কোনো একটা সমান্তর ধারার n-তম পদ হচ্ছে a + n - 1 × d। আমরা জানি কোনো একটা সমান্তর ধারার n-তম পদ হচ্ছে a + n - 1 × d। n-তম পদ যদি এটা হয়, তাহলে সুতরাং এই সমান্তর ধারাটার 12তম পদ কত হবে? a + 12 - 1 × d = a + 11d। অর্থাৎ কোনো একটা সমান্তর ধারার 12তম পদ হচ্ছে a + 11d। এটা হলো। এটা যদি হয়, এখন আমাকে এখানে কোয়েশ্চেনে বলছে যে 12 পদের সমষ্টি হচ্ছে 144। 12 পদের সমষ্টি সূত্রটা আমরা কি জানি? আমরা সমষ্টি সূত্র জানি যে n-তম পদের সমষ্টি হচ্ছে n/2 2a + n - 1 × d। এটা হচ্ছে আমাদের n-তম পদের সমষ্টি। আমাদেরকে এখানে বলা আছে যে 12তম পদের সমষ্টি হচ্ছে 144। তাহলে আমি কি এটা বলতে পারি যে প্রশ্ন মতে এটা = 144 হবে 12তম পদের ক্ষেত্রে? এটা = যদি 144 হয়, তখন এখানে n এর মান কী হবে? যেহেতু আমি 12তম পদের হিসাব করতেছি, তাহলে কি এখানে 12 বসবে না? এই যে 12, দেখো তো বুঝতে পারছো কিনা? আর এটা হবে প্রশ্ন মতে। আমি আর অঙ্কটাকে 2 লাইন করলাম না, আমি 1 লাইনের মধ্যে তোমাদেরকে দেখা দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবা। n-তম পদ, এর পরিবর্তে আমি 12তম পদ নিয়ে কাজ করতেছি, এই কারণে আমি এখানে n এর পরিবর্তে কি 12 বসাই দিছি। আর এখানে প্রশ্নে আমাদের দেওয়া আছে এটার সমস্যা হচ্ছে 144, এই কারণে আমি এখানে 144কে বসিয়ে ফেললাম। এখন আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, এটা আমার হচ্ছে 6 ইন্টু কাটাকাটি করলে এই যে 6 হয় 2a + 11d = 144, বা 6কে যদি আমি ডান পাশে পক্ষান্তর করি, তাহলে 2a + 11d = 144/6। তো এটার ক্যালকুলেশনটা কত আসে? এটার ক্যালকুলেশনটা হচ্ছে 24, বা 2a + 11d = 24। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমি আসলাম। এতটুকু পর্যন্ত আসার পর আমার অঙ্কের কিন্তু প্রথম ধাপ শেষ। এখন দেখো দ্বিতীয় ধাপের মধ্যে বলছে যে 20 পদের সমষ্টি 560 হলে, অর্থাৎ 20 পদের সমষ্টি যদি 560 হয়, এর পরের অংশে আরেকটু পরে যেতেছি, আমরা আগে এটা শেষ করি। তাহলে 20তম পদ, 12তম পদ যদি a + 12 - 1 × d হয়, তাহলে 20তম পদরা এটা হবে না যে a + 20 - 1 × d। আমার 20তম পদরা তো এটাই হচ্ছে। যদি 20তম পদরা এটা হয়, তাহলে a + 19d। এটা হচ্ছে আমার কততম পদ? 20তম পদ। এখন আমাকে এখানে বলা হয়েছে যে 20তম পদের সমষ্টি 560। তাহলে 20তম পদের সমষ্টি সূত্রটা আমার কী হবে দেখো তো। n-তম পদের সমষ্টি হচ্ছে n/2 2a + n - 1 × d। এটার আনসার আমাকে দিয়ে দিছে কত? 560 হলে, 560 হলে। দেখো এখানে n, এখানে n, আমি আর বসে নেই, যেহেতু আমাকে 20তম পদ বলে দিছে, তার কারণে এখানে হবে 20 আর এখানেও হবে কত? 20। এটাই তো হয় যে এখানেও দিবা প্রশ্ন মতে। দেখো তো এতটুকু ক্লিয়ার কিনা? একদম সেম কন্ডিশন, এটা কিন্তু সেম কন্ডিশন। এটা আমি নিলাম। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, কাটাকাটি করলে আমার থেকে 10 × 2a + 19d 2a + 19d = 560। আমি যদি 10 দ্বারা এটাকে ভাগ করি, তাহলে আমার কি আসে? আমার আসে 2a + 19d = 56। আমার এটা চলে আসলো। দেখো আমি 2টা পদের সমষ্টি, 12 পদের সমষ্টি আমি পাচ্ছি এটা, 20 পদের সমষ্টি আমি পাচ্ছি এটা। আমার সমষ্টিগুলো বের করা শেষ। এখন আমার কাছে ওরা
চাইছে যে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। দেখো এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। যদি আমি 6 পদের সমষ্টি নির্ণয় করতে যাই তাহলে n এর জায়গাতে আমার কি বসাতে হবে, 6 বসাতে হবে। তো 6তম পদের সমষ্টি বের করতে হলে আমার এইখান থেকে দেখো a এবং d এর মান বের করতে হবে না। আমি মূলত a এবং d এর মানটাকে বের করার জন্যই এই দুইটা অংশ করেছি। ঠিক আছে, a এবং d এর মান বের করার জন্য আমি এই দুইটা অংশকে করেছি। এখন এটার আমি দিয়ে দিই 1 নং সমীকরণ, আর এটারে দিয়ে দিলাম আমি 2 নং সমীকরণ। 1 নং এবং 2 নং এর সাহায্যে আমাদেরকে a এবং d বের করে নিতে হবে। প্রথমে দেখো এখানে আছে 2a, এখানেও আছে কি 2a। যেহেতু দুইটার মধ্যে এর মান সমান, আমি স্পষ্ট বলতে পারতেছি আমি যদি 1 নং আর 2 নংকে বিয়োগ করতে পারি তাহলে আমার a এবং a কাটা যাবে। তাহলে আমি বিয়োগটা আগে করি। দেখো 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 কেন করলাম, 1 বিয়োগ 2 করলে হবে। যেহেতু 2 সংখ্যাগুলো একটু বড় বড়, এই কারণে আমি এটাকে সামনে রাখতেছি যেন আমার আনসারটা একবারে চলে আসে আর কি। এতটুকু জাস্ট, আর কোনো কিছু না। তাহলে 2 - 1 করলে 2a কাটা, এটা লিখলাম না। তাহলে 19d - 11d, 19d - 11d, এই যে 19d - 11d ইজ ইকুয়াল টু 56 - 24 হয়, 56 - 24 হয়। বা এটা হচ্ছে কত, 8d ইজ ইকুয়াল টু 32 হলে সুতরাং d ইকুয়াল টু 4। দেখো আমার কিন্তু d এর মান বের করা শেষ। আমি একটু আগে কী বলছিলাম, আমাদের 6 পদের সমষ্টি বের করতে হলে আমার a এবং d এর মান বের করতে হবে। d এর মান বের করা যেহেতু শেষ, এই d এর মানের সাহায্যে আমি এখন এর মান বের করতে যাচ্ছি। তাহলে d এর মানটা আমি হয় 1 নংয়ে অথবা 2 নংয়ে যে কোনো একটার মধ্যে বসাই দিলেই তো আমি মানটা পেয়ে যাচ্ছি। আচ্ছা দেখো আমি যদি d এর মানটা আমি এই সমীকরণে বসাই, এই সমীকরণে যদি আমি বসাই তাহলে দেখো আমি কি পাই। 1 নং সমীকরণে যদি আমি বসাই 2a + 11 × 4 ইজ ইকুয়াল টু 24, বা 2a ইজ ইকুয়াল টু 4 × 11 24 - 44, বা 2a ইজ ইকুয়াল টু মাইনাসের 20। সুতরাং a ইকুয়াল টু -20। দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি a ইজ ইকুয়াল টু -20, d ইজ ইকুয়াল টু 4। এই a এবং d এর সাহায্যে এখন আমি কি করব, এখন আমি এই ধারাটির 6 পদের সমষ্টিটা আমি এখন এটার সাহায্যে নির্ণয় করব। তাহলে 6 পদের সমষ্টির জন্য 6 পদের সমষ্টির জন্য আছে, এই অংশটা মুছে ফেলি। আমরা জানি কোনো একটা ধারার nতম পদের সমষ্টি কত, nতম পদের সমষ্টি হচ্ছে, nতম পদের সমষ্টি 2a + n - 1 × d। সুতরাং 6 পদের সমষ্টি কি হবে, 6 পদের সমষ্টি, 6 পদের সমষ্টি হবে 6/2 2a + 6 - 1 × d। এটা তো আমার হয়, যদি এটা হয় ইকুয়াল টু 6/2 2 ইন্টু এর মান আমরা কত পাচ্ছিলাম, এই যে -20 প্লাস 5, ডির মান কত পাচ্ছিলাম আমরা 4 ইন্টু 4। দেখো আমি জাস্ট মানগুলোকে বসাই দিলাম। তাহলে এটা কত, 3 ইন্টু -40 প্লাসের 4 × 5 = 20 ইকুয়াল টু 3 ইন্টু, এটার আনসার আমার কত আসে, আমার আসে -20 ইজ ইকুয়াল টু -60। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। দেখো তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারছো কিনা। 3 ইন্টু 20 × 40। আচ্ছা এর মান, সরি এখানে একটু মিস্টেক হয়েছে। মিস্টেকটা হলো 2a যদি -20 হয় তাহলে এ তো 20 না, এ হবে 10, এ হবে 10। এ যদি 10 হয় এখানে এটা হবে 10, এটা হবে তাহলে 10 × 2 20, এটা হবে 0, শুধুমাত্র 0। দেখো 0 হলে এটা হবে আনসার 0, অর্থাৎ এটাই হচ্ছে তার আনসার। অর্থাৎ 6 পদের সমষ্টি আমার কত আসলো, 0 চলে আসলো। এখন
এই অঙ্কটা করার শুরুতে আমি দুইটা অংশ একটু এক্সট্রা করেছি, সেটা তোমাদেরকে ফার্স্টে আমি বলিনি। তার কারণ আমার উদ্দেশ্য ছিল যে তোমরা যদি আগে অঙ্কটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা কোন অঙ্কটা করতে গেলে কোন বিষয়টা খুব ভালো করে করতে হয়। আচ্ছা, আমি যে এই অঙ্কটা করলাম, এই অঙ্কটার মধ্যে আমার কি যে nতম পদ এবং এখানেও তো আমি nতম পদ বের করছিলাম 20 পদের ক্ষেত্রে, এই দুইটার nতম পদের কি আমার কোনো দরকার লাগছে? পদের কিন্তু আমার কোনো দরকার লাগে নাই। অর্থাৎ তোমরা যদি ইচ্ছা করো যে এই অংশটা আর ওইখানেও যে আমি nতম পদের অংশটা বের করেছিলাম, তোমরা ইচ্ছা করলে এই দুইটা অংশ বাদ দিয়ে অঙ্কটা যদি এখান থেকে শুরু করো তাও কিন্তু হবে, ঠিক আছে? তো যেই অংশটা আমাদের দরকার নেই ওই অংশটা তোমাদের সবচেয়ে বেটার হবে তোমরা যদি না করো। অর্থাৎ এই অঙ্কটা করার ক্ষেত্রে nতম পদ বের করার কোনো দরকার নেই, কারণ আমার সমস্ত আলোচনা ছিল কিসের উপর? nতম পদের সমষ্টির উপর। এই কারণে তোমরা সমষ্টি থেকে শুরু করবা এবং সমষ্টি দিয়ে কাজ শেষ করবা। তাহলে এই গেল আমাদের